এই শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরো সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ শনিবার 18 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 1 জুন 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছে আমি সারিকা তাবাসসুম। দর্শক, প্রতিদিন ঘটমান নানান বিষয় নিয়ে জানতে আমাদের একটা ভরসার জায়গা পত্রিকা, তাই প্রতিদিন পত্রিকার পাতায় একটু চোখ না বোলালেই যেন নয়। আমরা আজও শুরু করব পত্রিকা দিয়ে। আমরা সমকালের শিরোনামগুলো শুরুতে দেখে নেব। IMF এর ছকে বাজেটের অঙ্ক কষছে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচির শর্তের ছকে আগামী 2024-25 অর্থ বছরে বাজেটের অঙ্ক কষছে সরকার। অব্যাহতির অর্ধশতাধিক পণ্যে বসবে 1% শুল্ক। কিছু মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানিতে শুল্ক বাড়তে পারে 9%। বছরে 4 বার বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা। হাজারো কর্মীর সর্বনাশ। টাকা দিয়েও মেলেনি ফ্লাইটের টিকিট, সংকট জেনেও পদক্ষেপ নেয়নি মন্ত্রণালয়। শেষ দিনে বিমানবন্দরে মানুষের ঢল। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ। দর্শক, চলে যাব প্রথম আলোতে। ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত। মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। আগামী 11 জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। ভয় দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনে নেন বেনজির। সাবেক আইজিপি বেনজির পরিবারের জমি কেনার কাজ করতেন এক পুলিশ কর্মকর্তা। রিসোর্ট তদারক করতেন র্যাব ও পুলিশ সদস্যরা। গোপালগঞ্জ ও মাদারীপুরে বেনজির পরিবার কিনেছে 598 বিঘা জমি। আইজিপি ও র্যাবের মহাপরিচালক জমি কেনা হয়। বেনজির আহমেদের দেশে নেই। 4 মে তিনি সিঙ্গাপুরে যান। দর্শক, চলে যাব কালের কণ্ঠে। বঞ্চনায় শেষ মালয়েশিয়ার শব্দ আমরা সমকালেও পড়ছিলাম। জোর করে সিটিজেন টিভির শেয়ার কেড়ে নেন বেনজির। এমপি শফিকুরের অভিযোগ, সিটিজেন টিভির চেয়ারম্যান ও সংসদ সদস্য শফিকুর রহমানকে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে শেয়ার লিখে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে। কিডনি চিকিৎসার ব্যয় আরও বাড়বে। আসন্ন 2024-25 অর্থ বছরের বাজেটে নানা খাতে অতিরিক্ত কর আরোপে বাদ যাচ্ছে না স্বাস্থ্য খাত। আগামী অর্থ বছরে রেফারেল হাসপাতালগুলোতে ব্যবহৃত 2 শতাধিক চিকিৎসা যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। দর্শক, দেখে নেব দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো। 11 জুলাই সাজা ঘোষণা, ভাগ্যে যা ঘটতে পারে। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আরও একটি শিরোনাম আমরা দৈনিক ইত্তেফাকেও দেখে নিয়েছি। ঈদের আগেই বাড়ছে পেঁয়াজ রসুনের দাম। ডিমের দাম আরও বেড়েছে। কোরবানির ঈদে যেসব মশলার চাহিদা থাকে সবচেয়ে বেশি, তাদের মধ্যে ওপরের দিকে থাকে পেঁয়াজ ও রসুন। অথচ ঈদের মাত্র 2 সপ্তাহ আগে পণ্য দুটির দাম লাগামহীনভাবে বাড়ছে। সিলেটে বন্যার গ্রাসে 5.5 লাখ মানুষ। বহু স্থানে সড়ক ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন। পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। সিলেট জেলার 5 উপজেলার বন্যা পরিস্থিতি কোনো কোনো স্থানে উন্নতি হলেও বেশিরভাগ স্থানে অপরিবর্তিত। দর্শক, আমরা সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে জানছিলাম। উজানের ঢলে পানি বেড়েছে সুরমা নদীতে। এতে প্লাবিত হয়েছে সিলেট শহরের বেশ কয়েকটি এলাকা। বাড়িঘরে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এছাড়া 5 উপজেলায় কিছুটা কমেছে পানি, তবে কমেনি ভোগান্তি। সুনামগঞ্জেও বেড়েছে নদ নদীর পানি। সুনামগঞ্জে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার জুয়েল। জুয়েল, দিনে দিনে যেন আরো প্লাবিত হওয়ার পরিমাণ এলাকাগুলো বেরিয়ে চলেছে। তো এত মানুষ পানিবন্দী, কোনো ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা, আশ্রয় কেন্দ্রের কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা, এখনকার কি পরিস্থিতি সেখানকার? সারিকা, আসলে সকালটা শুরু করতে চাই এটা স্বস্তির খবর দিয়ে।
সিলেট জুড়ে পুরো সিলেটে যখন বন্যার একটা বিপর্যস্ত অবস্থা, সেই ক্ষেত্রে সুনামগঞ্জ কিছুটা স্বস্তিতে আছে। গেল 24 ঘন্টায় কিন্তু সুনামগঞ্জে সুরমা নদীর পানি অনেকটা কমেছে এবং গতকালকা থেকে কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত তেমন একটা হয়নি এবং সুনামগঞ্জের যে সীমান্তবর্তী এলাকা ভারতের মেঘালয়ের যে চেরাপুঞ্জি, সেই চেরাপুঞ্জিতে কিন্তু বৃষ্টিপাত অনেক কম হওয়ার কারণে কিন্তু কমছে নদ নদীর পানি। যদিও আমাদের সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমা ছাড়ায়নি গেল কয়েকদিনেই, এখনো আজকেও সকালে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যে এখানে সিলেটের গোয়াইনঘাট এবং জকিগঞ্জ এলাকায় সব এলাকায় কিন্তু বন্যায় বিপর্যস্ত। সেই কারণে কিন্তু অনেকটা আতঙ্কিত ছিল সুনামগঞ্জের স্থানীয়রা। তারা মনে করেছিল যে সিলেটের এই পানিটা হয়তো সুনামগঞ্জে বন্যার একটা কারণ দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আসলে কিছুটা স্বস্তি বলা যায়। এখন পর্যন্ত আসলে আমাদের নিম্নাঞ্চল কিংবা কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর পাইনি। তারপরও সিলেটের এই ভয়াবহ বন্যার চিত্র দেখে কিন্তু ইতিমধ্যেই প্রশাসন থেকে এবং পানি উন্নয়ন বোর্ড থেকে কিন্তু সব ধরনের বন্যার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল এবং বন্যা সতর্ক কেন্দ্র খোলা হয়েছিল। তো এখন পর্যন্ত আসলে ওইভাবে প্লাবিত না হওয়ার কারণে কিন্তু একটা স্বস্তির খবর। আমাদের সুনামগঞ্জের যে নদ নদীগুলো সুরমা, বৌলাই এবং কুশিয়ারা, সেই নদ নদীগুলো কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও ওইভাবে পানি বৃদ্ধি হচ্ছে না, যেহেতু চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হচ্ছে এবং গেল 24 ঘন্টায় আমরা যেটা দেখেছি প্রায় 193 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চেরাপুঞ্জিতে, যেটি আসলে চেরাপুঞ্জিতে একটা স্বাভাবিক বৃষ্টিপাত, যার ফলে কিন্তু আমাদের নদ নদীর পানি কিন্তু ওইভাবে বাড়ছে না। সেই ক্ষেত্রে কিছুটা স্বস্তি আছে। যেখানে চেরাপুঞ্জিতে আসলে যত বৃষ্টি বেশি হয় ততই কিন্তু আমাদের এই সুরমা নদীর জন্য একটা বিপদ বয়ে আনে এবং যেটা 2022 সালে আমরা দেখেছিলাম এক রাতের বৃষ্টিতে পুরো সুনামগঞ্জ সিলেট তলিয়ে গিয়েছিল। সেই ক্ষেত্রে কিছুটা স্বস্তি এখন পর্যন্ত। আমি আপনাকে যে চিত্র দেখাচ্ছি এটি হচ্ছে সুনামগঞ্জের সুরমা নদীর চিত্র। যদিও নদী কানায় কানায় ভরপুর, এই নদীর পানি কিন্তু ইতিমধ্যে হাওরে প্রবেশ করছে, সবগুলো হাওরেই। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন যেহেতু হাওর এখনো পানি ধারণ ক্ষমতা রয়েছে, সেই ক্ষেত্রে কিছুটা স্বস্তি। এবং এই পানি হাওরে প্রবেশ করার পর যদি ভারতের যে চেরাপুঞ্জির যে বৃষ্টিপাত সেটি যদি কম থাকে তাহলে হয়তো আর 2 থেকে 3 দিন বৃষ্টিপাত না হলে পানি কমতে শুরু করবে। তারপরও যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের সংখ্যা একটু বেশি হয়, সেই ক্ষেত্রে 2 দিনের একটা বন্যার আশঙ্কা তারা করছেন। তবে তারপরও সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বন্যা মোকাবেলায়। তবে এখন পর্যন্ত স্বস্তিতে আছে সুনামগঞ্জবাসী, যেহেতু পানি বৃদ্ধি ধীরগতিতে হচ্ছে। সারিকা। এয়ারজুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গেল কয়েকদিন ধরে পাহাড়ি উজান থেকে নেমে আসা ঢল এবং সেই সাথে সিলেটে ভারী বর্ষণ, এর ফলে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা তাই নিয়ে জানছিলাম। আমরা ছিলাম পত্রিকায়, আমরা দৈনিক ইত্তেফাক পড়ছিলাম। এবার আমরা বণিক বার্তায় চলে যাব। মাধ্যমিক শিক্ষকদের বেতনে বাংলাদেশ সবার নিচের দিকে। দেশের নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক স্তরে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, জাপান সহ বিশ্বের উন্নত দেশগুলোর শিক্ষা ব্যবস্থার আদলেই নতুন এই শিক্ষাক্রম তৈরি করা হয়েছে। স্কুলগুলো এই শিক্ষাক্রম বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করবেন শিক্ষকরা। অফশোর ব্যাংক অ্যাকাউন্টে ডলার সংকট কাটিয়ে উঠছে পাকিস্তান। বাংলাদেশ পারবে কি পাকিস্তানকে নাজুক পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে রোশন ডিজিটাল অ্যাকাউন্ট। প্রবাসী পাকিস্তানিরা এরই মধ্যে ব্যাংক হিসেবে প্রায় $8 বিলিয়ন জমা করেছে, যা মুদ্রা বাজারে পাকিস্তানি রুপিকে শক্তিশালী করায় ভূমিকা রাখছে। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। এবার একটু আমরা আবহাওয়া বার্তায় চলে যাব, জেনে নেব আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29.2। রাজশাহীতে সর্বোচ্চ 31.5 এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে 31.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22.2। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.5। এদিকে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22.5। চট্টগ্রামে সর্বোচ্চ 33.8 এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খেপুপাড়ায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সৈয়দপুরে ২২ ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আবহাওয়া বার্তাটি জেনে নিলাম। এবারে কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, এবারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসবো। আজ একজন, আজকের এই দিনটি আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের জন্মদিন, তাদেরকে সকাল 24-এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, এবারে আমরা জানবো আপনাদের সাথেই আজকের এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তি জন্ম নিয়েছেন। তাদের শুভেচ্ছা তো জানাবোই, সেই সাথে তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা জেনে নেব। 1926 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী, মডেল মেরিলিন মনরো। তিনি কৌতুকপূর্ণ স্বর্ণকেশী বোম্বশেল চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত। 1950 থেকে 60-এর দশকে উল্লেখযোগ্য সংখ্যক বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। সর্বকালের সেরা আবেদনময়ী তারকা ও অভিনেত্রী হিসেবে শীর্ষে স্মরণ করা হয় হলিউডের সৌন্দর্যের এই রানীকে। 1930 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ মোহাম্মদ আব্দুল মোমিন। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করে। মুক্তিযুদ্ধ শুরু হলে ময়মনসিংহে সমবেত ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেন তিনি। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে এসে এস ফোর্সের অধীন 11 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্রাভো কোম্পানির অধিনায়ক হন তিনি। 1937 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেতা মর্গান পোর্টারফিল্ড ফ্রিম্যান জুনিয়র। তিনি অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালক এবং নির্দেশক। আচার আচরণ এবং কর্তৃত্বমূলক কণ্ঠ ও বাচনভঙ্গির জন্য তিনি বেশি পরিচিত। 2005 সালে $1 মিলিয়ন বেবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য মর্গান ফ্রিম্যান সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। 1963 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। তিনি একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক। তোরে পুতুলের মতো করে সাজিয়ে, তুমি রোজ বিকেলে কিংবা যেখানে সীমান্ত তোমার, এই গানগুলোর মতো গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে রেখাপাত করেছেন এই সঙ্গীতশিল্পী। এবারে চমৎকার একটি তথ্য দেব আপনাদের। সীমান্ত ঘেঁষা কৃষি নির্ভরশীল জয়পুরহাট, পিছিয়ে পড়া নারীরা নিজেদের স্বাবলম্বী করে তুলতে এখন অল্প জায়গায় মাচা পদ্ধতিতে উৎপাদন করছেন ডিম আর অল্প খরচে তৈরি করছেন গোখাদ্য। প্রত্যন্ত এই এলাকার নারীদের এগিয়ে চলার গল্প জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, শুভ সকাল। অসম্ভব সুন্দর একটি উদ্যোগের কথা আমরা বলছিলাম, আরো বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শুভ সকাল সারিকা। তো আমি জয়পুরহাট জেলার সীমান্ত ঘেঁষা জেলা আমাদের জয়পুরহাট, সেখানে আমরা কিন্তু বসবাস করি। কিন্তু এই জেলায় যে নারীরা আছে কিন্তু অনেকটাই অবহেলিত। এখানে কর্মজীবী নারীদের সংখ্যা অনেকটাই কম। এখানে যে নারীরা আছেন তারা কিন্তু সংসার ভিত্তিক বেশি। তো এই কারণেই এই যে নারীরা যেন স্বাবলম্বী হয়, নিজে আত্মনির্ভরশীল গড়ে ওঠে, তো সেই ক্ষেত্রে কিন্তু জেআরডিএম এই নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে, বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী গড়ে তুলছে। তো এর মধ্যে রয়েছে যে নারীরা তাদের অল্প জায়গা রয়েছে, সেই জায়গাতে তারা নিরাপদভাবে খাদ্য উৎপাদন করবেন, গোখাদ্য তৈরি করছেন। এই গোখাদ্য তৈরির সাথে সাথে কিন্তু তারা অল্প খরচে এই খাদ্যটা তৈরি করছেন। এই খাদ্য তৈরি করে এটাকে তারা বাজারে স্বল্প মূল্যে তৈরি করছেন, বেশি মূল্যে তারা বিক্রি করে তারা কিন্তু স্বাবলম্বী হচ্ছেন। এই স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কিন্তু আরেকটি ভিন্ন কথা রয়েছে। তো আমরা যদি একটা নারী আছে এখানে, সেই নারীর সঙ্গে যদি একটু কথা বলি, সেই কথা বলে যদি একটু জানবো যে আপনি তো এখানে আগে সংসার ভিত্তিক আপনি
আপনি কাজ করতেন, তো সেখানে এই যে গোখাদ্য তৈরি করছেন, গোখাদ্য তৈরি করে আপনি কতটা স্বাবলম্বী হয়েছেন আপনি যদি একটু জানাতেন। আমরা মেয়ে মানুষ স্বামীর উপর নির্ভরশীল করি। স্বামীর উপর নির্ভরশীল করে আমাদের হাতে তো টাকা পয়সা থাকে না। আমাদের অল্প খরচে জিয়ার ড্যাম পাশে এসে দাঁড়াইছে। এই জিয়ার ড্যাম এসে আমাদের গরু পালন শিখাইছে। এই অল্প খরচে মোটা তাজা করার জন্য খাদ্য তৈরি করা প্রশিক্ষণ দিয়েছে। এতে আমরা অনেক লাভবান হয়েছি। এই লাভবান থেকে আমাদের সংসারে এখন সচরাচর। এখন আমার মতন যদি আরও মেয়েরা যদি এই মতন জিয়ার ড্যাম থেকে সাহায্য পেয়ে যদি গরু পালন করে তারাও এই মতন লাভবান হবে। তো সারিকা, আরেকটু যদি আমি বলি যে এখানে যে নারীরা আছে, অল্প জায়গা রয়েছে, সে অল্প জায়গাতে তারা খাঁচা পদ্ধতিতে নিরাপদ ডিম উৎপাদন বলতে এটাই বোঝায় যে এই যে মুরগি যারা লালন পালন করছেন, এই লালন পালন মুরগি করতে গিয়ে কিন্তু তারা কখনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন না। স্বাস্থ্যসম্মতভাবে এই ডিম উৎপাদন ক্ষেত্রে এই ডিমের চাহিদাটাও অনেক বেশি। তো একজন নারী যেটা আগে সংসারের উপর তার স্বামীর উপর নির্ভরশীল ছিল, সেই নির্ভরশীলতা থেকে কিন্তু তারা বেরিয়ে এসে একজন নারী এখন প্রতিদিন গড়ে 500 থেকে 600 টাকা ডিম বিক্রি করে কিন্তু তিনি আয় করতে পারছেন। তো এছাড়াও যদি আরো নারীরা আছে তাদেরকেও যদি এই আওতায় নিয়ে এসে যে যদি সহযোগিতা করে, তো এমনটাই দাবি করছিলেন এলাকার যে অন্যান্য যারা নারীরা আছে সেই নারীরা। তো এই ছিল জয়পুরহাট থেকে এখন এই নারীদের কর্মজীবনের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, জয়পুরহাটে নারীদের এগিয়ে যাওয়ার, নারীদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার অসম্ভব সুন্দর উদ্যোগের গল্প আমরা শুনছিলাম। দর্শক, চলে যাব আমাদের পরবর্তী প্রসঙ্গে। বাজারে উঠতে শুরু করেছে মধু মাসের ফল লিচু। ঠিক এই সময় দিনাজপুরের গাছেই ফেটে ও ঝলসে যাচ্ছে রসালো এই ফল। এতে দুশ্চিন্তায় পড়ছেন কৃষকরা। বলছেন নানান পদক্ষেপ নিয়েও মিলছে না এর প্রতিকার। এমন পরিস্থিতির জন্য বৈরী আবহাওয়াকে কারণ বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মধু মাসের ফল লিচু ঝুলছে সুমিষ্ট এই ফলের জন্য সুপরিচিত জেলা দিনাজপুরের গাছে গাছে। বাজারে উঠতে শুরু করেছে কিছু কিছু, তবে এই সময় এসে গাছে ফেটে যাচ্ছে রসালো এই ফল, ঝলসেও যাচ্ছে। জায়গায় জায়গায় আছে বোম্বাইতে, আরই বোম্বাইয়ে না আছে, মানজারি নাই, একদমই নাই মানজারি আর বেদনাটা। বৃষ্টির কারণে, পশ্চিমের কারণে লিচুটা ফাটে যাচ্ছে। ওয়েদার খুব খারাপ, বৃষ্টি আসতে যাচ্ছে, বৃষ্টি আসে না, লিচুও মোটা হয় না। যে অপরিপক্ক ভাবে লিচুটা হওয়ার আগে যে লিচুটি পাকে যাচ্ছে এবং এর সাথে যে লিচুর যে দানাটি সেটি কিন্তু ছোট হচ্ছে। এই পরিস্থিতিতে লোকসানের সংখ্যায় পড়েছেন বাগানি ও কৃষকরা। বলছেন নানান পদক্ষেপেও মিলছে না প্রতিকার। ফলন তো একদমই নাই, যা আছে সেটাও থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা নেই। ট্রিটমেন্ট করা হচ্ছে, খরচও করতেছি প্রচুর, কিন্তু এবার ইনভেস্ট উঠবে কিনা, ইনভেস্টমেন্ট যেটা করা হয়েছে ওইটা উঠবে কিনা সেটা তো কোনো ভরসা নাই। অতিরিক্ত তাপে ফাটি যাচ্ছে, স্পট লাগিয়ে যাচ্ছে, স্পট লাগিয়ে যায়। আমাদের যে অবস্থা কৃষকের, আমাদের অবস্থা খুব একটা ভালো না। প্রয়োজনীয় বৃষ্টির পানির অভাবে এই অবস্থা, বলছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ বৈরী আবহাওয়ায় সেচের পাশাপাশি বোরন ও রাসায়নিক সার ব্যবহারের। বোরনের সাথে কিছু রাসায়নিক সার, এমওপি, যেমন আমরা যদি বলি যে 10 লিটার পানিতে 50 থেকে 60 গ্রাম বোরন বা এমওপি সার স্প্রে করলে কিছুটা হয়তো ফেটে যাওয়া কমে যায়। দিনাজপুরে প্রতি বছর বিক্রি হয় 600 থেকে 700 কোটি টাকার লিচু। তারই ধারাবাহিকতায় এবার 5,500 হেক্টর জমিতে এই ফল চাষ করার তথ্য দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেসে গেছে গোপালগঞ্জের প্রায় 1,500 ঘরের মাছ। এতে নিঃস্ব হওয়ার পথে প্রায় 1,000 মৎস্যচাষী। বলছেন মাছ চাষের সচ্ছলতার স্বপ্ন বুনলেও চুরমার করে দিয়েছে রিমাল। প্রায় 17 কোটি টাকা ক্ষতি হয়েছে মন্তব্য করেছেন তারা। গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মৎস্যচাষী দীনবন্ধু গাইন দিন কয়েক আগেও সুখ স্বপ্নে চকচক করত যার চোখ, মলিন মুখে এখন কেবলই বিষাদের ছায়া। ধার দেনা করে 30 বিঘা জমিতে করেছিলেন মাছ চাষ। উদ্দেশ্য অভাবের সংসারে সচ্ছলতা ফেরানো। তবে আশার গুড়ে বালি ঢেলে দিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল।
30-35 মিনিট ঘন্টায় সাথে সাথে এমন মাছ চলে, এই মাছগুলো ব্যস্ত এক সপ্তাহ মধ্যে ভাতেই না এরকম বন্যা হবে। শুধু দিনবন্ধু নন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত জেলা সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার হাজারখানেক মাছ চাষি বলছেন, জোয়ারের পানিতে ভেসে গেছে বেশিরভাগ মাছ। নেটের বাঁধ দিয়েও ঠেকানো যায়নি ভেসে যাওয়া। 15 মন খালি বাচ্চা মাছ ছাড়ছি, আর পুরনো মাছ ছিল 3000। একদম সর্বহারা হয়ে গেছি আমি। প্রায় 9,70,000 টাকার মতন আপনার চারা মাছ দিছি, সব মাছ জলোচ্ছ্বাসে ভেসে গেছে। একদম মুহূর্তের মধ্যে জল আসে তলায় গেছে, আমরা আটকাতে পারিনি। আমাদের 25 থেকে 30 লাখ টাকার মাছ একেবারে চোখের সামনে চলে গেল। আমরা কিছুদিন পরে এই মাছ ধরবো, আমাদের কোনো বাঁচার উপায় নাই। ক্ষতিগ্রস্তরা বলছেন, ব্যাংক ঋণ ও চড়া সুদে টাকা নিয়ে করেছিলেন মাছ চাষ। সব হারিয়ে এখন ভর করেছে ঋণ শোধের দুশ্চিন্তা। দাবি জানালেন সরকারি সহায়তার। টাকা পয়সা লোন করিয়া সুদি করিয়া টাকা পয়সা নিয়ে ঘের করছে, সব মাছ বের হয়ে গেছে। মাছ ছাড়া সব ঋণ দেনার পরে লোন করা, অনেক টাকা সুদে বেজা আনা। আসলে সরকার যদি আমাদের দিকে না তাকায়, আমাদের তো বাঁচার কোনো উপায় নাই। মাছ চাষিদের সাথে একমত জেলা মৎস্য অধিদপ্তরও। কর্মকর্তার আশা, ঘুরে দাঁড়াতে মিলবে আর্থিক অনুদান। আর শিগগিরই ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কৃষি বান্ধব সরকার অবশ্যই আমাদের এই ক্ষতিগ্রস্ত চাষিদের কথা বিবেচনা করে আর্থিকভাবে সহযোগিতা করবে বলে আমি আশা করি। এছাড়া আমরা কারিগরি যে সহযোগিতা সেটা আমরা শুরু করে দিয়েছি। আমরা ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছি। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর এই ক্ষয়ক্ষতির তালিকাগুলো পাঠিয়ে দেব। আশা করছি আমরা দ্রুতই তাদেরকে পুনর্বাসিত করতে পারবো ইনশাআল্লাহ। প্রাথমিক হিসাবে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গোপালগঞ্জের 73 হেক্টর জমির 342টি পুকুর, 529 হেক্টরের 1155টি ঘের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, ঘূর্ণিঝড় রিমালে লন্ডভন্ড উপকূল এলাকা। বরগুনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ, কৃষি, মৎস্য, গাছপালা আর অসংখ্য মাছ ধরার ট্রলার। উপকূল এলাকার বর্তমান পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালেম। আবু জাফর সালে, নতুন করেও শুনেছি যে বাঁধ ভাঙতে শুরু করেছে এবং পানি ঢুকতে শুরু করেছে বিভিন্ন এলাকায়। এখন কি পরিস্থিতি এবং কোনো ধরনের ত্রাণ সহায়তা পেয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। শারীরিক ক্ষত শুকাতে শুরু করেছে উপকূলে, তবে এখনো কিন্তু আসলে পুরোপুরি যে ক্ষয়ক্ষতি হয়েছে বা যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগবে। কারণ হচ্ছে যে সেই যে ঘরবাড়ি বিধ্বস্ত এবং গাছপালা উপচে পড়ছে, ভেরিবাঁধ ভাঙছে, সেগুলো কিন্তু আসলে খুব অল্প সময়েই কাটিয়ে ওঠা সম্ভব হবে না। কারণ হচ্ছে যে যে গাছপালা যে উপচে পড়ে আছে সেগুলো কিন্তু এখনও কিন্তু সড়ক যোগাযোগ পুরোপুরি ক্লিয়ার হয় না। সে গাছগুলো অপসারণ করা হচ্ছে এবং জেলা প্রশাসনের হিসাবে প্রায় 17,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, 3,500 ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং 13,000 ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। সেগুলোকে আসলে যারা আসলে তারা আস্তে আস্তে সেগুলো আবার নতুন করে তারা সেই ঘরগুলো তারা উঠানোর চেষ্টা করছেন। তবে সবচেয়ে যে বড় একটি বিষয় রয়েছে যে উপকূলের যে বরগুনার উপকূলের যে বেড়িবাঁধ 30টি পয়েন্টে যে 3 কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে, সেই সব জায়গা দিয়ে যদিও মাঝখান অল্প অল্প করে বা সাময়িকভাবে সেটিকে মেরামত করার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড, তবে সেটি হচ্ছে সাময়িকের জন্য। কারণ এগুলো হয়তো বা আবার জোয়ারের পানি যদি বৃদ্ধি পায় বা কোনো দুর্যোগ ছাড়াই যদি জোয়ারের পানি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু সেই সব ভাঙ্গা জায়গা দিয়েই কিন্তু আবার প্লাবিত হবে। তবে এই বাঁধগুলো কিন্তু হয়তো অল্প দিনই কিন্তু সেগুলো মেরামত করা সম্ভব হবে না। তবে এগুলো দীর্ঘমেয়াদী একটি কর্মযজ্ঞ। যারা দুর্গতরা আছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে প্রায় 2 লাখের উপরে মানুষ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব মানুষগুলো কিন্তু এখন পর্যন্ত যদিও কিছু কিছু জায়গায় তাদের ত্রাণ না পাওয়া বা সেগুলোয় তাদের একটি অভিযোগ রয়েছে, তবে অধিকাংশ মানুষেরই দাবি হচ্ছে আসলে ত্রাণ একটি ত্রাণ নয়, তবে বেড়িবাঁধ মজবুত টেকসই বেড়িবাঁধ দিতে হবে, এই দাবিটি তারা করে যাচ্ছেন। তো সেইটি এখন বরগুনা উপকূলের মানুষের সর্বশেষ যে দাবি। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। জাফর সালে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল কেউ স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজন।
দেখা হবে নতুন পর্বে নতুন নতুন সব আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরও একবার শুভ সকাল।